বিএনপি নির্বাচনের টাইম ফ্রেমটা বা রোড ম্যাপটা আদায় করতে পারছে না, চাপ প্রয়োগ করতে পারছে না, অথবা আন্দোলনটাও করতে পারছে না, এই প্রশ্ন কিন্তু অনেকের, যে বিএনপির দুর্বলতা আসলে কোথায়? দেখেন পান্না ভাই, আপনি আমাকে খুবই কঠিন একটা প্রশ্ন করেছেন, ভীষণ কঠিন আমার জন্য অন্তত পক্ষে। কারণ যদি কিছু না বুঝতাম একরকম বলে ভুলভাল বলে দিতাম একটা সময়, হয়তো বা যখন অনুজ ছিলাম বলেছি, বাট এখন তো চাইলেই ভুলভাল বলা যায় না। বিএনপির যে দুর্বলতার কথা বলছেন, বিএনপির দুর্বলতাটা আমার কাছে মনে হয় না যে ওই ধরনের দুর্বলতা আছে। তবে বিএনপি জিও পলিটিক্সটাকে ভীষণভাবে গুরুত্ব দিচ্ছে। আপনি দেখেন যা কিছু ঘটেছে, আপনি যদি খেয়াল করেন 28 অক্টোবরে আমাদের সাথে যা করা হলো, 2023-এর 28 অক্টোবরে যা করা হলো, তাতে কিন্তু যত লোক জমায়েত হয়েছিল, তাতে কিন্তু চাইলে ওই দিনও সরকারের একটা পতনের জন্য আমরা আন্দোলন করতে পারতাম। কিন্তু যেভাবেই হোক বিএনপি কাউকে হয়তো বা গুরু মেনেছে আন্তর্জাতিকভাবে, তারা হয়তো বা সেটা চান নাই আমাদের মাধ্যমে হোক বা কিছু, যে কারণে কিছু ছাত্রদেরকে সামনে এনে বিভিন্নভাবে তাদেরকে প্রশিক্ষণ দিয়ে, তারা দেখবেন আপনি যে তারা সব কিন্তু তোতা পাখির মতো বুলিয়া ওড়ায়, কোরাস গানের মতো, যে একজন যে কথাটা বলে ওই লাস্ট জন একই কথা বলে, স্কাউটের মতো। তো সেই জায়গায় আপনার মনে করেন যে বিএনপি কে দিয়ে এই কাজটা করানো হয় না। অথচ দেখেন এই আন্দোলনে আপনি নিজেও একদম হৃদয়ঙ্গম করে বলতে পারেন যে এই আন্দোলনের পিছনের ভূমিকা যেটা সবচেয়ে বেশি ছিল, হ্যাঁ জামাতের ছিল, কিন্তু জামাত তো লোক অত বেশি না, বিএনপির লোক অনেক বেশি। তারা নিজের নেমপ্লেট ফেলে দিয়ে তারা কিন্তু এই ছাত্রদের পিছনে জোর শক্তি হয়ে, যখন ছাত্ররা মুসলেখা দিয়েছিল তখনও কিন্তু বিএনপি যদি না থাকতো, এই যে নেমপ্লেট ফেলে দিয়ে বিএনপি যদি ছাত্র যুবকরা না থাকতো, তাহলে কিন্তু হয়তোবা এই আন্দোলনটাও নস্যাৎ হয়ে যেতে পারতো। নইলে আমার মনে হয় না যে এমন হওয়ার কথা। আমি আপনার সঙ্গে অনেকখানি একমত। এটা হতে পারে যে জিও পলিটিক্যালি যারা ইনফ্লুয়েন্স করছে নানান ভাবে এই দেশের উপরে, এবং আমি যদি ভারত বলি, আমেরিকার কথা বলি, বা যারা প্রভাব বিস্তার করছে বাংলাদেশে, ধরে নিলাম তারা চায় না, কিন্তু বিএনপি কেন তারা রাইট ট্র্যাকে থাকতে পারছে না, আন্দোলনটা কখনোই মানুষের কাছে নিয়ে যেতে পারছে না, এরকম একটি অভিযোগ তো রয়েছে। এইটা আসলে বলাটা খুবই কঠিন। আমি এইটুকু বলি বিএনপি চেষ্টা করছে, তবে আমি এটাও বলি আপনাকে, একটা হাতিকে যদি বহু বছর আপনি বেঁধে রাখেন, তারপরে প্লাস্টিকের চেয়ারেও যদি বেঁধে রাখেন, হাতি কিন্তু ঠায় দাঁড়িয়ে থাকে। আমার আমার কাছে এরকম অনেকটা মনে হয় যে বিএনপি এত পুর খেয়েছে এত রকম, যে আর বিএনপি মানুষকে বিশ্বাস করে, যতটা নিজেকে বিশ্বাস করে তার চেয়ে যারা সুন্দর ভুলভাল কথা বললে সামনের দিকে আসে, আপনি দেখবেন অনেক ইউটিউবার আছে কিছুদিন আগ পর্যন্ত তারা বিএনপির সাথে ছিল, সিরিয়াসলি তারা বুদ্ধিদাতা হিসেবে ছিল, এবং তারা সুন্দর সুন্দর কথা বলতো। আমরা যখন বলতাম যে এটা কিন্তু এজেন্ট, প্লিজ আপনারা এখান থেকে আমরা আমাদের দূরে থাকা বাঞ্ছনীয়, শুধু দূরে থাকা উচিত তা না, বাঞ্ছনীয়। সেইখানে কিন্তু বিএনপির কিছু নেতারা আমাদেরকেই বরং অন্য চোখে দেখেছে। অথচ আজকে দেখেন কি অবস্থা, অনেক আপনার উপদেষ্টার মধ্যে আছে অনেকেই সুন্দর সুন্দর কথা বলতো, সরকারের বিরুদ্ধে কথা বলতো, বিএনপি মনে করতো এটাই বোধহয় আমাদের লোক। তার প্রতি এমন ভরসা ছিল যে নিজের সন্তানকে দূরে ঠেলে দিয়ে তাকে ওয়েলকাম করত। তারা যে আপনার এসে মুনাফিকি করার জন্য আসতো, এটা বিএনপি কতটা বুঝতে পারতো আমি জানি না। বিএনপির সমস্যাগুলো এই জায়গাটা আমার কাছে মনে হয়। যারা বিদেশে বসে, যারা বিভিন্ন ভাবে ইউটিউবে, সোশ্যাল মাধ্যমে যারা ইনফ্লুয়েন্সার হিসেবে কাজ করছে, কথিত ইনফ্লুয়েন্সার, তারা বিএনপির বিরুদ্ধে যেভাবে উঠে পড়ে লেগেছে, আপনাদের কি মনে হয় তারা কাদের এজেন্ট? এটা নিয়ে আমারও প্রশ্ন। দেখেন অনেকেই আছে এর মধ্যে, যে একটা সময় শাহবাগে ছিল, সেখান থেকে ইউটার্ন করেছে, তারপরে আপনার সরকারে ছিল, সরকার থেকে ইউটার্ন করেছে, তারপরে আপনার বিএনপির এখানে আসলো, সেখান থেকে ইউটার্ন করেছে, তারপরে এই বৈষম্য বিরোধীদের এখান আসলো, এখান থেকেও কখন তাদেরকে বৈষম্য বিরোধীদের যদি আপনার, ওরা তো সত্যিকার অর্থে পান্না ভাই, ওরা আপনারও সন্তান আমারও সন্তান, আমাদের সন্তান কিন্তু এই বয়সেরই, তাই না? ওদেরকে যে বিপথে নিয়ে যাওয়া হচ্ছে, আপনি মনে করেন এত রকম এত সুন্দর সুন্দর বুলিয়া ওড়ায়, টাকা পয়সা চুরি করার ক্ষেত্রে কিন্তু ওরা কিছু বলে না। এই যে আমাদের সন্তানরা বই খাতা থেকে দূরে গিয়ে তারা এখন চাঁদাবাজি করছে। আমি এর মধ্যে একদিন এলাকায় ডিসির অফিসে যাচ্ছি,
উঠছি নিচে দেখি আমি এরকম এরকম বাচ্চা, আমার কাছে মনে হচ্ছে মেট্রিক পরীক্ষাও দেন নাই, চেহারার মধ্যে এত ইনোসেন্ট ভাব। ওরা আমাকে একদম পাশে সালাম করলাম যে আরে রে তোমরা কারা, বলো আমরা বৈষম্য বিরোধী। আমি তো আরেকটা হুচর খেলাম, আমি তোমরা এখানে কি করো, ডিসির অফিসে কি করো, এটাও তো ওদের জায়গা না বলেন ভাই, এইখানে তো ওদের কোনো কাজ নাই। তখন বলে যে হ্যাঁ আমরা একটু আসছি। পরে আমি শুনলাম ডিসি সাহেবের সঙ্গে কথা বলার সময় শুনলাম বলে এরা নিত্যদিন নিত্যদিন আসবে, নিত্যদিন তারা ডিস্টার্ব করবে, নিত্যদিন তারা বিভিন্ন নিচে উপরে বিভিন্ন রুমে গিয়ে বিভিন্ন জিনিসের জন্য তারা আবদার করবে। বিভিন্ন এই জিনিস বলতে মানে কি ধরনের জিনিস? যেমন ধরেন যে সরকারি একটা আপনি চাইলে বা আমি চাইলে সরকারি কোনো জায়গায় কিন্তু আমি মিটিং করতে পারি না, হুম হুম। সেই মিটিং এর জন্য আপনার ওই রুম গুলা চাওয়া হইলো, তাদেরকে দিতে আচ্ছা। হবে। তারপরে আপনার ধরেন যে এইখানে একটা টেন্ডার হচ্ছে, সেই টেন্ডারের কাজটা তাদেরকে দিতে হবে। ওইখানে আপনার ধরেন একটা সুযোগ আছে, সেই সুযোগটা তাদেরকে দিতে হবে। এবং সেইখানে তারা কিছু মানুষের জন্য হয়তো হয়ে টাকা পয়সা নিয়ে তারা আসছে, এই মানুষটার জায়গা জমির সমস্যা সেটা ঠিক করে দিতে হবে। তারা মানে তদবির বাণিজ্য, চাকরি বাণিজ্য, ব্যবসা হুম, বাণিজ্য হুম, সবকিছুর মধ্যে তারা জড়িত হয়ে গেছে। এবং সবকিছুর সঙ্গে আপনি বুঝেন যে সরকারি অফিসগুলো কিন্তু জড়িত। আপনি হুম। আমি চাই বা না চাই, এই টেন্ডার গুলো হয় সরকারি বিভিন্ন অফিসে, রোডস এন্ড হাইওয়ে, এলজিআরডি, আপনার গণপূর্ত ইত্যাদি ইত্যাদি। তো এই জায়গাগুলায় তারা যায় দখলবাজি, তারা যায় বিভিন্ন ভাবে হামকি ধামকি, এই জায়গাগুলোতে আপনার সব জায়গাগুলোতে তারা যাচ্ছে। অথচ এইটা কখনোই ছিল না। তাহলে আমরা কি করলাম, দিন শেষে আমরা ছাত্রদেরকেও নষ্ট করে দিলাম। তাই আগামী দিনে এই দেশটা চালাবে কি আপনি বলেন? আপনি তো সাংবাদিক। হ্যাঁ, আমি না হয় রাজনীতি করি, আমি তো আগেই নষ্ট হয়ে গেছি। তো দেশটা চালাবে কারা? যাদের নিয়ে অথচ আমাদের ভরসা ছিল, শেষ ভরসাটা আমরা নষ্ট করে দিচ্ছি। মানুষ অথচ এরপরে ছাত্রদের নাম শুনলে বিমুখ হয়ে অন্যদিকে তাকাবে। আমি আপনার সঙ্গে অনেকখানি একমত, কিন্তু সেই ছাত্রদের যে রাজনৈতিক দলটি এনসিপি, জাতীয় নাগরিক পার্টির যিনি আহ্বায়ক নাহিদ ইসলাম, তিনি আবার অভিযোগ করলেন যে প্রশাসন চলছে বিএনপির কথায়, সরকার চলছে বিএনপির কথায়। অতএব এইগুলো বন্ধ না হওয়া পর্যন্ত, শেষ না হওয়া পর্যন্ত নির্বাচন নয়। এটা হচ্ছে সে নির্বাচনকে ডিলে করার জন্য এই ধরনের কথা বলছে। প্রশাসনের কথা বললো 2 মাস আগে, তো সেও প্রশাসনের একজন ছিল। আপনি বলেন প্রশাসনের নেতা ছিল, প্রশাসন যাদের কথায় চলে সে তাদের নেতা। এখনো তাদের প্রতিনিধি 3-4 জন বা তারও অধিক তাদের নেতা হয়ে আছে। তাহলে তারা কি আমাদের বিএনপির কথায় চলে? আপনি নিজে চিন্তা করেন, বিএনপির কথায় যদি প্রশাসন চলতো, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভিসি থেকে শুরু করে বিভিন্ন জেলার ডিসি থেকে শুরু করে, আপনি দেখেছেন যে এরা কারা, এরা কাদের, যারা নির্বাচনকে পিছাতে চায়। প্রশাসন কিন্তু তাদের, কারণ তাদের কাজ তো চলে যাচ্ছে। তারা ক্ষমতায় আসলেও এত সুযোগ পাবে না, এত এইভাবে ভিসি নিয়োগ করা, এইভাবে ডিসি নিয়োগ করা, এসপি নিয়োগ করা, এইভাবে বিভিন্ন সচিব নিয়োগ করা। তো সেইখানে তারা এই ধরনের কথা বলে কিভাবে আমি জানি না। এই বলে এইভাবে যে যতদিন যায় তারা তাদের দৌরাত্ম্যটা টিকিয়ে রাখার জন্য তারা আপনার বিএনপির নামে বলে, বিএনপি 4 আনা 8 আনা 2 আনার চাঁদাবাজির কথা বলে। অথচ বড় বড় চাঁদাবাজি কারা করছে? তারা করছে। তারা বলতে পারে না কোটি টাকা কোথায় পেয়েছে, বিএনপির কয়টা লোক কোটি টাকার চাঁদাবাজি করেছে আপনি বলেন। অথচ বিএনপির নেতা জনাব তারেক রহমান সাহেব, আমাদের নেতা, উনি কিন্তু অনেক হাজার 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 লোককে কিন্তু স্থগিত করেছে পদ, বহিষ্কার করেছে পদ। এরপরেও এখন পর্যন্ত এটা চলমান। এবং শুধু তাই না, আমাদের আর কি করার আছে আপনি বলেন? আমরা তো পাওয়ারে নাই, আমি আমি আমরা আমি তো চাইলে আপনাকে অনেক জেলে ধন্যবাদ ঢুকাইতে পারি। ধন্যবাদ জানাই। একেবারে তৃণমূল পর্যায় পর্যন্ত চাঁদাবাজি হচ্ছে, আপনারা ব্যবস্থা নিয়েছেন, আপনাদের হাইকমান্ড ব্যবস্থা নিয়েছেন। আমার প্রশ্নটা হচ্ছে, যে অভিযোগটি আওয়ামী লীগের বিরুদ্ধে ছিল, যারা দুর্নীতি করছে, যারা মাঠ পর্যায়ে ত্যাগী, বঞ্চিত, হাইব্রিড যারা এসে দলের শীর্ষ পদগুলো বাগিয়ে নিচ্ছিল, অনেকে এরকম বলা ছিল যে এরকম 2, 4, 500, 10,000, 20,000 আওয়ামী লীগ থেকে ছাঁটাই করলে আওয়ামী লীগের কি আসে যায়, সেম অ্যাজ বিএনপি। বিএনপি যে জনপ্রিয়তা এই মুহূর্তে, তাতে 1,000, 2,000 কেন কেন যাদের বিরুদ্ধে অভিযোগ পাওয়া যাচ্ছে তাদেরকেই বহিষ্কার করা হচ্ছে না? 15, 20, 25,000 এরকম নেতা কর্মী বিএনপি থেকে চলে গেলে কি এমন ক্ষতি হয়? আমি আপনাকে বলি, আপনার বহিষ্কার তো করা হচ্ছে, বহিষ্কার করা হচ্ছে, কিন্তু বিএনপি তো আর জেল দিতে পারে না। না, সরকার পারে না। এখানে উদাসীন, সরকার উদাসীন। এই কাজটা কিন্তু সরকারের করার কথা। অপরাধী যেই হোক না কেন, আইন সবার জন্য সমান। তো সরকার যদি তার অপরাধের জন্য যদি সরকার আপনার অ্যারেস্ট করতো, শাস্তির আওতায় আনতো, তাহলে কিন্তু রাতারাতি আপনার এই অন্যায়গুলো বন্ধ হয়ে যেত বা কমে যেত। এবং এইখানে মাঠে কিন্তু আপনার
সৈনিকরা আছে যাদের ম্যাজিস্ট্রেসি পাওয়ার সহ, তো তারাও পর্যন্ত যেভাবে তাদের ধরার কথা, যেভাবে তাদের শাস্তি দেওয়ার কথা সেভাবে দিচ্ছে না। এই শাস্তি দেওয়ার অর্থ মেরে ফেলা না। আমি শাস্তি দেওয়া অর্থ তার জেল জুলুম হুলিয়া যেটাই হোক না কেন সেটা যদি করতো, এবং একদম মোবিল কোর্টের যদি করতো, বা সরকার যদি এটা নিত। সরকার কি চায়? বিএনপির জনপ্রিয়তা ক্ষুণ্ণ হোক, এবং একটা শ্রেণী জামাত মাঠে নামিয়ে দিয়েছে এই কথাগুলো বলে। অথচ আপনি দেখেন জামাতে কিন্তু চাঁদাবাজি করছে, জামাতে কিন্তু অনেক কিছু করছে, দখলবাজি করছে। জামাতের বড় বড় ব্যাংক দখল থেকে শুরু করে আপনার বড় বড় পরিবহন, বড় বড় সবকিছু, হাসপাতাল। তো সেইখানে জামাত নিয়ে কিন্তু কেউ কথা আমরা বলছি না, কেউ বলে না। অথচ জামাত কিন্তু সমস্ত বাংলাদেশে বিএনপির নামে এই ধরনের প্রপাগান্ডা গুলা ছড়িয়ে দিয়েছে। তো সেটা আমি তার মানে বলছি না যে আমি ফেরেশতা, আমি মানুষ, আমার ভুল শুদ্ধ হতেই পারে। তো এইখানে আমাদের চেয়ারম্যান উনি যতটুকু পেরেছেন পারছেন, উনি ওনার জায়গা থেকে চেষ্টা করছেন। তো সেইখানে যদি আপনি মনে করেন সরকার যদি অ্যারেস্ট করার পরে যদি বিএনপির যদি নেতা কর্মীরা ছাড়িয়ে আনতো, এটাও তো আপনারা ছাড়তেন না, আপনারা দেখাতেন, আপনারা সাংবাদিক, জি, আপনারা অবশ্যই জাতির অবশ্যই। বিবেক। তো বিএনপি তো তা করতো না, বা করলেও এখান থেকে রেহাই পেত না আপনাদের হাত থেকে। তাহলে সরকার কেন করছে না? আমার মতে কথা হচ্ছে যে আমাকে যেমন আপনি ডেকেছেন, আমার সঙ্গে যদি একজন সরকারের কর্মকর্তাকে নিয়ে আসতেন, তাহলে সে বলতে পারতো, তাকে আপনি এই প্রশ্নটা করতে পারতেন যে কেন তারা এই কাজগুলো করছে। আমারও প্রশ্ন যে কেন এই কাজগুলো করছে, এগুলো কিন্তু আমরা করতে পারি না। এটা আমরা ওই যে ধর ধর পাকড় বিচার এটা আমরা করতে পারি না। আপনাদের মতন সিনিয়র পর্যায়ে যারা আছেন তারা হয়তো হ্যালো করে, যেহেতু এখন অনেকে মনে করে বিএনপি অলিখিত ভাবে কিছুটা ক্ষমতায় রয়েছে, আহ পুলিশ সেখানে ভয় পায়, এই জন্য হয়তো যদি ফোন দেয় সেই জায়গা থেকে আগে থেকে তাদেরকে ছাড় দিয়ে দিচ্ছে। বিষয়টি কিরকম হতে পারে না? বিষয়টা যে এরকম না, আমি আপনাকে বলি, আমি আমার প্রমাণ দিয়ে বলি। আপনি জানেন বড় দলগুলোয় কিছুটা গ্রুপিং থাকে, আমাদের হুম যে হুম। একদম নাই আমরা বলবো না। জি। সেইখানে অনেক সময় দেখা যায় যে আওয়ামী লীগের নাম এগেনস্টে মামলা করতে গিয়ে কিছু বিএনপির নামও ঢুকিয়ে দেয়, যে ওই গ্রুপের, আচ্ছা দিয়ে দাও এটার একটু লেফট রাইট করাই। তো যখন ঢুকিয়ে দেয় তখন কিন্তু আপনার আম, জেলার এসপি বা ওসি থানার, তারা কিন্তু এই মামলাটা নিয়ে তারা কিন্তু অ্যারেস্ট করে কাকে? আওয়ামী লীগ তো পালাইছে, এদের খুঁজে পায় না, ওই বিএনপির ওই হুম, ছেলেটাকে করে। তখন যখন বলি যে এ তো বিএনপি ছাত্র দলের বা যুব দলের, তখনও কিন্তু তারা ছাড়ে না। তো এই যে আম, তারা অ্যাভয়েড করে, একটা কার কথাটা গুরুত্ব দিবে, কার কথাটাই দিবে না, কিন্তু তাদের যা যা মানে আমি যেটা বুঝাতে চাচ্ছি নিশ্চয়ই আপনি বুঝতে পারছেন, হুম, হুম, তাদের হুম। যেটা টার্গেট তারাও কিন্তু ওটা ফুলফিল করে। তো তারা জি। কোনটুকু শুনবে আর কোনটুকু শুনবে না এটা তাদেরই ব্যাপার। তারা নিজেরাও অনেকটা এই অনেক এমনি বিষয় তারা রয়েছে। ট্রমার মধ্যে আছে, কিন্তু এই জায়গায় কিন্তু তারা ট্রমায় নাই। এই যে মামলা বাণিজ্য কিন্তু ঠিকই হচ্ছে, দলীয় ভাবেও হয়, আপনার হুম হুম। সরকারি ভাবেও হয়, তো হচ্ছে। তো আমি এই জায়গা থেকে আমি নিজে সাফারার, আমি আপনাকে বললাম। এরকম আমার মতো মনে করেন যে 64 জেলার প্রায় সবাই সাফারার, অনেকেই সাফারার। নির্মলা চৌধুরী, আমরা একটু আমাদের মূল বিষয়টি আসি। দু একটা প্রশ্ন করে আমি শেষ করব। সেটা হচ্ছে যে নির্বাচন যত দেরিতে হবে, খুব স্বাভাবিক কথা যে একটা অনির্বাচিত সরকার দীর্ঘদিন রান করতে পারে না, এটিতে রাজনৈতিকভাবে সামাজিকভাবে নানান ধরনের ইম্প্যাক্ট পড়ে। সেটি বাদ দিয়ে যদি আমি বলি, নির্বাচন নিয়ে যে খেলা চলছে, সংস্কারের বিষয়টি সামনে আনা হয়েছে, আপনার কাছে কি মনে হয় যে, যদিও আপনারা বলছেন যে সংস্কার না ষড়যন্ত্র, খোদ আপনাদের হাইকমান্ড বলছেন, আসলে কতটুকু সংস্কার হবে? যদি পার্সোনালি আপনার কাছ থেকে, আপনি একজন পলিটিক্যাল লিডার হিসেবে যদি নাও মনে করি, দেখেন, একেবারে একজন আমি আমি সচেতন নাগরিক আমি হিসেবে। এইটুকু মনে করি, একদম বিবেক দিয়ে আমি কথা বলছি, সংস্কারটা হচ্ছে চলমান, হুম হুম। সংস্কারের কোনো শেষ নাই। হ্যাঁ, বলতে পারেন যে গুরুত্বপূর্ণ সংস্কার, যেটা গুরুত্বপূর্ণ সংস্কার, ধরেন আপনার মেট্রো রেল অকেজো হয়ে গিয়েছিল, সেটাকে ঠিকঠাক করা, বিটিভি অকেজো হয়ে গিয়েছিল অনেকটা, সেটাকে ঠিকঠাক করা, আপনার সংসদ অকেজো হয়ে গিয়েছে, সেটাকে ঠিকঠাক করা, এগুলো হলো গুরুত্বপূর্ণ সংস্কার, যেটা হাতে কলমে আপনার করা যায়। আর যেটা আপনার সংস্কার, যে সংস্কারগুলোকে দুর্বল থেকে দুর্বলতর করেছে বিগত ফ্যাসিস্ট, তো সেই সংস্কারগুলো কিন্তু এটা লেন্দি প্রসেস। এটা এমন না যে আপনার 1-2 দিনে হয়ে গেল। এটাকে আপনার আনা, সংস্কার বানানো, তারপরে পর্যালোচনা করা, জাস্টিফাই করা, সেখান থেকে কাটা ছাটা বাদ দেওয়া ঢুকানো, এখানে নিয়ে আর্গুমেন্ট, এগুলা কিন্তু অনেকটা লম্বা পথ, লম্বা জার্নি।
এই জার্নির সাথে নির্বাচনকে যদি আপনি তুলনা করেন, তাহলে নির্বাচনকে সময় ক্ষেপণ করার জন্য আপনি তুলনা করছেন, যে যদি বৃষ্টি হয় তাহলে খেলতে যাব না, বৃষ্টি হয়েছে সুতরাং আমি খেলতে যাইনি। তো এরকম যদি বলে, তো সংস্কার যদি এতই গুরুত্ব তারা মনে করতো, আমাদের এখন প্রায় 8 মাস চলে গেল, 9 মাসের সামনে পড়ছে প্রায়, সেই সেই এতদিনে কেন হয় নাই এখন পর্যন্ত? এবং সংস্কার যদি তারা সত্যিকার অর্থে চাইতো, তাহলে সব রাজনৈতিক দলদের নিয়ে একটা কমিটি বানাতো, যে দুইজন, বড় দলে 2 জন বা 3 জন, ছোট দলে 1 জন বা 2 জন দিয়ে একটা কমিটি বানায়, সংস্কারের যে কমিটি করেছে তাদের সাথে জুড়ে দিত। কারণ আপনি সংস্কার যেটাই আপনি করেন না কেন পান্না ভাই, আপনার রাজনৈতিক দলগুলোর দ্বারা হা জয়যুক্ত হয়েছে 3 বার বলে আপনার সংস্কারকে পাশ করতে হবে, সফলতার মুখ দেখাতে হবে, নইলে তো সফল হবে না সংস্কার। তাহলে আপনি কেন এই সংস্কার তাদের ছাড়া করবেন? তাদেরকে করে আপনি তাদের দেখতে দিবেন, তারা আবার স্টাডি করে পড়ে, তারা আবার ওটা জাস্টিফাই করে, সমালোচনা করে, আমি আপনাকে পছন্দ করি না, আপনি যেটাই করবেন আমি না করব, এটাও কিন্তু একটা দিক। তাহলে এই সংস্কারের শেষ কোথায়? আমরা একেবারে শেষ পর্যায়ে শেষ করছি আপনার কাছে। আপনার কি মনে হচ্ছে যে নির্বাচনটি আদায় করতে হলে আরো একটি বড় আন্দোলনের মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ? আমার কাছে এক কথায় যদি বলেন, আমার কাছে এরকমই মনে হচ্ছে। কারণ আপনি যদি 2-3টা দলকে ধরেন, লাইক এখন যে 3-4টা দলকে গুরুত্ব দেওয়া হয়, যদিও গুরুত্ব ওরকম কিছু না, আপনি যদি ধরেন 2টা দলকে দিয়ে যদি আপনি বলাতে পারেন যে না, আমরা তো এখন নির্বাচন চাই না, আমরা শেখ হাসিনার ফাঁসি না হওয়া পর্যন্ত নির্বাচন চাই না, অথবা আমরা সংস্কার পুরা সম্পূর্ণ না করা পর্যন্ত আমরা নির্বাচন চাই না, অথবা বিচার শেষ না করা পর্যন্ত নির্বাচন চাই না, হ্যাঁ, তাইলে আপনার আরেক দল কত বড় সেটা বড় কথা না, আপনার সে কিন্তু একটা উষ্টাগত হবে। তো তখন আপনার আন্দোলনের কোনো বিকল্প নাই, যেটা ডু অর ডাই। যদি আপনি এটাকে নেন যে আমাকে নির্বাচন আসতে হবে, এবং আপনি জানেন বিগত সরকারে কিন্তু নির্বাচনটা কি বড় একটা ছিল, সমস্যা ছিল, এবং এই নির্বাচন করে বিএনপি কিন্তু একের অধিকবার নির্বাচন বর্জন করেছিল। 14-তে বর্জন করেছিল, 24-এ বর্জন করেছিল। তাহলে যদি বিএনপি একের অধিকবার বর্জন করে থাকে, নির্বাচনটাই তো মেন ইস্যু ছিল এই সরকার পতনের। যদি 24-এ নির্বাচনটা মোটামুটি ভালো যাইতো, যদি বিএনপি অ্যাটেন্ড করতো, যদি আপনি বিএনপির 60-70টা সিটও পাইতো, তাহলে কি আপনার এই আন্দোলন করার কোনো হিস্সা খুঁজে পাইতো এই আপনার বৈষম্যরা, বা যাকেই বলেন, যাকেই আপনি ক্রেডিট দেন, আপনার মাস্টার মাইন্ডরা এটা কি করতে পারতো? পারতো না। তা এটার সমস্যার মধ্যে কিন্তু মেন কেন্দ্রবিন্দুই হচ্ছে নির্বাচন। সেই নির্বাচনটা নিয়েই এখন গড়িমসি করছে। তাহলে যাহা 52 তাহাই 53, তাহলে আবার আমার লাভটা কি হলো?